আচ্ছা, অনেকেই আমাদের মোবাইল নিয়ে ঢুকছেন। যারা মোবাইল নিয়ে ক্লাসে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের যেটা হচ্ছে যে আপনারা ক্লাসে যদি প্র্যাকটিস করতে হয় তাহলে আপনার কম্পিউটার থাকতে হবে। তো আপাতত দুই একটা ক্লাসে আমরা যদিও কম্পিউটার ছাড়া ঢুকি, খুব সমস্যা হবে না আশা করা যায়। তবে আপনাকে দু এক ক্লাসের মধ্যে অবশ্যই কম্পিউটার ম্যানেজ করে ফেলতে হবে, কারণ প্র্যাকটিসটা আমরা সরাসরি করব এখানে স্ক্রিন শেয়ার করে। আমাদের দেখতে হবে যে আপনারা একটা জিনিস কিভাবে বুঝলেন, কি প্র্যাকটিস করতে পারেন কি পারেন না, এটা আমাদের দেখাতে হবে। নুরুদ্দিন ভাই, আপনি কি কিছু বলতে চান নাকি এমনি এমনি আপনার মাইক্রোফোন অন হয়েছে? আমি তো স্যার ল্যাপটপ নিয়ে ঢুকছি। ল্যাপটপটাও কম্পিউটার, কোনো সমস্যা না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা মূলত ফটোশপের ফার্স্ট ক্লাস করব, প্রথম ক্লাস। ফটোশপে আমরা দুইটা ভার্সনের কথা বলছি, একটা হচ্ছে ফটোশপ 14 এবং আরেকটা হচ্ছে 19। যাদের কম্পিউটার কনফিগারেশন খুব হাই না তারা 19 ইউজ করবেন। যাদের কম্পিউটার মোটামুটি কনফিগারেশন আছে তাদের জন্য হচ্ছে ফটোশপ 14। দুটার লিঙ্কই আমরা দিছি, কিংবা কারো কোনো প্রবলেম হলে আমরা দেখব। 20 আসলে ভার্সন না, এটা 20 যদিও বলে, এটা কিন্তু 19ই। আপনারা দেখবেন সেট আপ করার সময় এক সময় 19ই লেখা আসে। যাই হোক, এটা সমস্যা না। আপডেট যতই হোক মিনিমাম 14-এ থাকতে হবে, এর নিচে গেলে হবে না। সিসি 14 হচ্ছে আমাদের মিনিমাম ভার্সন, আর ম্যাক্সিমাম আপনারা 20, 22 যেখানেই যান কোনো সমস্যা নাই উপরের দিকে। তো যাই হোক, আমি ক্লাস শুরু করব। আপনাদের যাদের কম্পিউটার আছে আপনারা ফটোশপটা অন করেন, ফটোশপ স্টার্ট দিবেন, দিয়ে রাখেন। হ্যাঁ, 2019 দিলে কোনো সমস্যা না, 19 তো আমরা বলছি, আমাদের ক্লাস হবে মূলত 19-এই। আর আপনারা যদি 13 নিয়ে ঢুকেন কোনো প্রবলেম নাই, 20 নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। তো আজকে আমরা 19-এ ক্লাস করব না, আজকে আমরা 14-এই করব। আমার 19 সফটওয়্যারটাতে একটু ডিস্টার্ব হয়েছে, তো আমি অল্টারনেটিভ আরেকটা ফটোশপ দিয়ে ঢুকছি আজকে। তো আজ আমাদের ক্লাস হবে ফটোশপ সিসি 14। 14, 19 এগুলো আকাশ পাতাল কোনো পার্থক্য না, এগুলা সামান্য 19, 20। তো যাই হোক, আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের। আমাদের আজকে রিভিউ বেশি ছিল না, এই জন্য আমরা আধা ঘন্টার মধ্যেই আমরা রিভিউর কাজটা শেষ করে ফেলছি। পরবর্তীতে আমরা একটু দেখি, আমি আপনারা লাইনে থাকেন, আমার ইন্টারনেটটা ডিসকানেক্ট করতে হবে, ওটা আমি ক্র্যাক করি নাই, এই জন্য একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিনে তো আমরা, আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাদের ক্লাসে কানেক্টেড থাকার সিস্টেম হচ্ছে, আপনাদের যখন কোনো প্রশ্ন করা হবে, জি, দেখতে পাচ্ছি। আপনাদের কথা বলতে হবে না, যখন প্রশ্ন করা হবে আপনারা ইয়েস লিখবেন চ্যাটের মধ্যে, ওয়াই লিখে দিবেন কিংবা নো লিখে দিবেন, তখন আমরা স্ক্রিন আমরা দেখি। সুবিধা কী হয় যে আপনারা যে কানেক্টেড আছেন সেটা আমি বুঝি, নতুবা আমি হয়তো অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাব। তো আপনারা রেসপন্স যদি করেন একটু পর পর, তাহলে আমি ডিসকানেক্ট আছি নাকি কানেক্টেড আছি সেটা আমারও ইনশিওর হওয়া যায়। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখব, জেনারেলি আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই ধরনের অফিস প্যাকেজ কিংবা অনেক ছোটো ছোটো অ্যাপস আছে এগুলোতে ঢোকার সময় আমাদের কোনো পেজ সেট আপ করতে হয় না, সরাসরি আমরা একটা বাই ডিফল্ট একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাই। কাজ করার পরে আমরা পেজটা সেভ করি।
তো ফটোশপের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শুরুতেই পেজ সেট আপ করে নিতে হয়। যখনই আমরা ঢুকবো স্ক্রিনে আমাদের কোনো থাকবে না, কোনো পেজ থাকবে না। পেজটা আসবে তখনই যখন আমরা সেট আপ করবো, পেজ সেট আপ। তো আমরা আজকে এই নিউ উইন্ডোর উপরে কথা বলবো। নিউ উইন্ডো যেটা, এটার মধ্যে কি কি আছে, কোনটার কি কাজ, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে দেখব। বিষয় কি কি আছে দেখেন। প্রথমে হচ্ছে নেম, তারপরে প্রিসেট, সাইজ ইনঅ্যাক্টিভ আছে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে একটু পরে, ওয়াইড, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, অ্যাডভান্সের কালার প্রোফাইল এবং পিক্সেলের যে বিষয়টা, এগুলো অটোমেটিকলি আসে, এখানে আমাদের কিছু কাজ নেই। আর এদিকে আছে ডিলিট প্রিসেট, সেভ প্রিসেট, এই দুইটা বাটন, এই দুইটার কাজও আমরা দেখব। এই হচ্ছে আমাদের প্রথম উইন্ডো। তারপরে আমরা আরেকটা উইন্ডোর কাজ দেখব, যেটা হচ্ছে সেভ করতে। যখন আমরা যাব সেভে গেলে আমাদের সেভ এজ বলে আরেকটা উইন্ডো আসবে, ওই উইন্ডোটারও আমরা বিস্তারিত দেখব টপ টু বটম। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো প্রোগ্রাম শিখি, আপনি যদি উপরে উপরে একটু একটু দেখে চলে যান, যে এখানে শুধু আমি ওপেনই করলাম, বিস্তারিত আমার দেখার কী দরকার, এভাবে আপনি বেশি দূর যেতে পারবেন না। দেখবেন যে আপনি সুনির্দিষ্ট কোনো কাজ করতে পারেন না। আপনার মন মতো হয়তো একটা পিকচারকে আপনি কিছু এফেক্ট দিয়ে দিতে পারেন, যখন আপনাকে কোনো অর্ডার দেওয়া হবে যে এই ডিজাইনটা আপনি করেন, তখন আপনি দেখবেন কিছু পারেন কিছু পারেন না। অথচ ফটোশপে কাজ করেন 5 বছর 8 বছর। এটা কেন হয়? যে আপনি সিস্টেমেটিকলি শিখেন নাই। সিস্টেমেটিকলি শেখা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যতই মেধাবী হন না কেন, আপনি যদি সিস্টেমেটিকলি না শিখেন, তাহলে আপনার প্রফেশনালি আপনি কাজ করতে পারবেন না। একজন কাস্টমারের কাজ করতে গেলে আপনার গাম জ্বরে যাবে। তো যে জন্য আমরা বেসিকটা খুবই স্লোলি দেখব, মোটামুটি নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে টাচ করে যাব। এটা এজন্য যে হয়তো আমাদের সব বিষয়ের প্রয়োজন নাই কাজ করার সময়, কিন্তু সব বিষয়ের উপরে আপনার একটা জেনারেল নলেজ থাকতে হবে। আপনি যদি ডাক্তার হন, তা ডাক্তারি ছাড়াও আপনাকে আরও অনেক জিনিস জানতে হয়। আপনাকে ভূগোল বুঝতে হবে, আপনাকে সাহিত্য কিছুটা বুঝতে হবে। এই যে এক্সট্রা জিনিস যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনাকে যে চলবে না। সেম ফটোশপে আমাদের অনেক টুলস আছে যেগুলোর প্রয়োগ 6 মাসেও একদিন হয় না, কিন্তু জেনারেল নলেজ আপনার থাকতে হবে। 6 মাস পরে একবার যখন এটার প্রয়োজন হবে, তখন তো আপনি আটকে যাবেন যদি এটা সম্বন্ধে আপনার প্রাথমিক ধারণাই না থাকে। তো শিক্ষা হচ্ছে যে আপনার কি প্রয়োজন, এটা জেনে আমরা শিক্ষা অর্জন করি না। আমরা শিক্ষা অর্জন করি শিক্ষার জন্যই, জ্ঞান অর্জনের জন্য। প্রয়োগ আমরা যখন শিখি, অনেক জিনিস স্কুলে আমরা শিখি, এগুলো আসলে বাস্তব জীবনে আমাদের কোনো প্রয়োগই হয় না। আমরা এ স্কোয়ার বি স্কোয়ার শিখি, বাস্তব জীবনে কোথায় আপনি প্রয়োগ করেন? কোনো অফিসে কোনো চাকরিতে আছে এই বীজগণিতের সূত্র আপনি লিখতে হবে, প্রয়োগ করতে হবে? কোথাও নাই। এরকম অসংখ্য জিনিস আপনি পাবেন স্কুল কলেজে, যা শিখবেন কিন্তু বাস্তব জীবনেও প্রয়োগ হবে না। তো প্রয়োগের দিক বিবেচনা করেই আমরা আসলে জ্ঞান অর্জন করি না। জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জন করার জন্য। করলে এটা আমরা বিভিন্ন কাজে প্রয়োগ করতে পারি, নাও করতে পারি। অনেক জ্ঞানী মানুষ আছে, সে চাকরি করে। অনেক ডাক্তার আমি পাইছি, ডাক্তারি পাশ করার পরে ডাক্তারি করে না। আমার পরিচিত একজন আছে, আইটিতে কাজ করে। জিজ্ঞেস করলাম, আমি ডাক্তারি পাশ করে আইটিতে কেন? বলে ওটাতে আমার ইন্টারেস্ট নেই। আমি তো ডাক্তার, ঠিক আছে, আমি অনেক সময় রুগী দেখি, ফ্রি দেখি রুগী, ওইটা আমি প্রফেশন হিসাবে নেই। অনেক উকিল আছে, উকিলাতি পাশ করে অ্যাডভোকেটসি করে না কোর্টে। তো এরকমই মানে আমাদের আদার নলেজ থাকতে হবে। এটা দিয়ে যে আমি শুধু লেখাপড়া করলাম টাকা উপার্জনের জন্য, এ ধরনের মেন্টালিটি আপনাদের থাকলে হবে না। লেখাপড়া করবেন জ্ঞান অর্জনের জন্য। আর যদি আপনি জ্ঞান থাকে, টাকা তো অবশ্যই আপনি উপার্জন করতে পারবেন। জ্ঞান না থাকলেও টাকা উপার্জন করা যায়। আমরা এরকম অনেক জানি। 3 পাস লোকের 2টা বাড়ি হতে পারে, 4টা ট্রাকের মালিক হতে পারে, 5 পাস একজন লোক। তো টাকার সাথে জ্ঞানের সম্পর্ক আসলে নাই। টাকা উপার্জন আলাদা একটা বিষয়, জ্ঞানটা আলাদা একটা বিষয়। যাই হোক, আমরা স্টার্টিংয়ে যেটা দেখব, নিউ উইন্ডোটা আমরা আনব। নিউ উইন্ডোর মধ্যে ফার্স্ট আমাদের যেটা করতে হয়, ফাইলের একটা নাম দিতে হয়। নামের ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো যে নাম আছে সেটা রেখেই দিতে পারি, কিংবা ABCD 1 2 3 4 এরকম নাম দিয়ে দিতে পারি। তো আসলে নামের ক্ষেত্রে আপনাকে অনেক
মানে সচেতন থাকতে হবে। একটা ফাইলের নামকরণের একটা সার্থকতা থাকতে হয়। এমনি এমনি যদি আপনি নাম দিয়ে একটা ফাইল সেভ করেন, পরে সে ফাইলটা আপনার খুঁজে পাইতে কষ্ট হবে। তারপরে এই ফাইলের ভিতরে কী আছে সেটা নাম দেখে বুঝবেন না, ওপেন করে বুঝতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনি বারবার আপনার সময় নষ্ট হবে যদি ভালো একটা নাম না দেন আপনি ফাইলের। প্রত্যেকবার আপনাকে ওপেন করে দেখবেন এটা এই ফাইল না, তো আবার বন্ধ করবেন, তো আবার আরেকটা ওপেন করবেন। এই যে আপনার খোঁজাখুঁজি করতে গিয়ে আপনি 10 মিনিট সময় নষ্ট করবেন, তার চাইতে যদি আপনি 10 সেকেন্ড ব্যয় করে একটা অর্থবহ নাম দিয়ে দেন, তাহলে পরবর্তীতে আপনার প্রতিদিনের 10 মিনিট সেভ হবে আপনার, এবং ফাইলটা খুঁজে পাইতেও সমস্যা হবে। যে জন্য আমরা একটা কার্যকর নাম দেব। আমাদের নামটা হবে এরকম, আপনাদের বেস নাম্বার কত? H. হ্যাঁ, B8। সিলেট জিডি আন্ডারস্কোর, এই হচ্ছে আমাদের নাম। সিলেট গ্রাফিক্স ডিজাইন বেস নম্বর 8 ক্লাস নম্বর 2। এই যে আমরা একটা নামের মধ্যে পুরা একটা লাইনের বক্তব্য দিয়ে দিছি। এখন এই ফাইলটা যখন আমি খুঁজাবো, দেখার পরে আমি বুঝে ফেলবো এটার মধ্যে কি আছে, এক্সাক্ট ধারণা আমি পাবো। এভাবে আপনারা যখন কোনো ফাইল ক্রিয়েট করবেন, ফাইলটা কি, কার ফাইল, এটার মধ্যে কি কাজ আছে, সব কিছুই আপনার নামের মধ্যে এরকম সাংকেতিকভাবে লিখে দিতে পারেন। অন্য কেউ বোঝার প্রয়োজন নাই, এটা তো আপনি আপনার জন্য লিখছেন, আপনার কম্পিউটারের জন্য, আপনি সার্চ করে খুঁজে পাওয়ার জন্য। যে জন্য আপনি যদি একটা ফাইল ফরম্যাট রেডি করেন যে এইভাবে আমি ফাইল নাম লিখব, তাহলে আপনার জন্য বুঝতে সমস্যা হবে না B8 মানে কি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এভাবে একটা ডিসিপ্লিন মেনটেন করব নাম দেওয়ার সময়। সেকেন্ড যেটা হচ্ছে প্রিসেট। প্রিসেট শব্দটার বাংলা কেউ কি জানেন? থাকলে আপনি মাইকে আসতে পারেন। পূর্বে দেওয়ার যে নামগুলো, ঠিক আছে, আর কেউ? এর মানে এই সেটিং গুলো আগের থেকে প্রিভিয়াসলি দেওয়া ছিল এরকম কিছু হ্যাঁ, ঠিক আছে, এরকমই অনেকটা, মানে পূর্বেই প্রিসেট সেট করে রাখা, সেট করে পূর্বেই রাখা। নির্ধারণ করে রাখা একটা বিষয়। প্রিসেট হচ্ছে কি আপনার পেজের সাইজ A4 না, আপনি যে সাইজ চান সেই সাইজের, আই থিংক সো। ঠিক আছে, আপনাদের মোটামুটি মতামত পাইছি। এখন আমি বলি শুনেন। তা সবারই কাছাকাছি হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের প্রিসেট মানে হচ্ছে পূর্বে সেট করে রাখা, যেটা প্রি টেস্ট, প্রিপারেশন, এরকম প্রি দিয়ে অনেক ওয়ার্ড হয়। তো প্রিসেটের মধ্যে আমরা যদি ঢুকি, এখানে কিছু বিষয় পাবো। যদি আমরা দেখি যে ক্লিপবোর্ড, তারপরে হচ্ছে ডিফল্ট, ফটোশপ সাইজ, এখানে কিছু আছে যেগুলো আমরা নিজে তৈরি করছি। এগুলো হচ্ছে কম্পিউটারের তৈরি করে রাখা। তো এগুলা কি, এগুলো হচ্ছে পূর্বে নির্ধারিত করা কিছু সাইজ। যেমন আমরা যদি ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করি, তাহলে সাইজের জায়গা অ্যাক্টিভ হয়, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল পেপারের নাম চলে আসবে। ABC 3 ধরনের ইন্টারন্যাশনাল পেপার আছে। আমি যদি চাই যে একটা ছবি আমি প্রিন্ট করব, তাহলে আমাকে ফটোতে যেতে হবে। ফটোতে গেলে আমি দেখব ফটোর বিভিন্ন সাইজ এখানে চলে আসছে, 2x3, এগুলো ফটোর এই পাসপোর্ট সাইজ ছবি। এটা হচ্ছে 4R, 5R, 8R, এরকম আমরা বলি অনেক সময় স্টুডিওতে। তো এই বিষয়গুলো হলো ছবির বিভিন্ন সাইজ। এরপরে আবার এখানে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, 2 ধরনের আছে। এটা হচ্ছে খাড়া, একটা হচ্ছে পাশাপাশি রাখা। তো এভাবে আমরা পূর্ব নির্ধারিত অনেকগুলো সাইজ এখানে পাবো, সেটাই হচ্ছে প্রিসেট। তো আমরা চাইলে এখান থেকে কোনো সাইজ নিয়ে নিতে পারি, অথবা আমরা যদি মনে করি নিজে নিজে আমরা সাইট ক্রিয়েট করব সাইজ, তাহলে আমরা এখানে লিখতে হবে। ধরেন এখানে আমি লিখলাম 9 এবং 7। এখানে একটা জিনিস দেখেন, ডান দিকে আমাদের ইঞ্চি লেখা আছে। তো আমরা যদি মনে করি ইঞ্চি না হয় এটা পিক্সেলে দেব, আমরা লেখার আগে কিংবা লেখার পরেও পিক্সেল করে ফেলতে পারি। পিক্সেল বলতে কি বুঝেন? একজন বলেন।
ছোট এই, বর্গাকৃতির বক্সকে তো মনে হয় পিক্সেল বলা হয়। আচ্ছা, খুব ছোট ছোট বিন্দু বিন্দু। পিক্সেল আসলে একটা দৈর্ঘ্য প্রস্থ মাপার একটা ইউনিট। ইঞ্চিতে আমরা যেভাবে মাপি অনেকটা এরকমই এই জায়গার মধ্যে আছে। তো আমরা সাধারণত আপনি অনলাইনে যখন কাজ করবেন, পিকচারগুলোর সাইজ ইঞ্চিতে কেউ বলবে না, বলবে আমার একটা পিকচার হবে এত পিক্সেল আর এত পিক্সেল, দৈর্ঘ্য এত পিক্সেল, প্রস্থ এত পিক্সেল। তখন ওই অনুযায়ী আপনি করতে হবে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ইন্টারন্যাশনালি ইঞ্চি ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় পিক্সেল। তো আমরাও পিক্সেলে অভ্যস্ত হতে হবে, কত পিক্সেলে কত ইঞ্চি এটা আমরা চাইলেই অনলাইনে দেখতে পারি, এখানেও আমরা লিখে দেখতে পারি। আমাদের একটু সময় দিতে হবে পিক্সেল নিয়ে, পিক্সেলের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে আসলে যদি একজনে বলে আমার 200 পিক্সেলের একটা পিকচার বানান, 200 পিক্সেল বলতে ঠিক কতটুকু প্রস্থ, এটা আপনার একটা ধারণা তৈরি হতে হবে। আর এই ধারণা তৈরি হবে তখনই আপনি যখন বিভিন্ন পিক্সেলের পিকচার ক্রিয়েট করবেন, করে রাখবেন আপনার প্রোগ্রামের ভিতর। যেমন ফটোশপে আপনি 100 পিক্সেলের একটা পিকচার বানাইলেন, 200 পিক্সেলের একটা, 300 পিক্সেলের একটা, তখন আপনি বুঝতে পারেন 100 পিক্সেল বলতে ঠিক কতটুকু সাইজ, ঠিক না? এভাবে আপনাকে এক্সপেরিমেন্ট করে একটা বিষয়ের ধারণা তৈরি করতে হয়। ধারণা কেউ কাউকে, হ্যাঁ স্যার আমি বলে, একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। স্যার স্যার আমি কি এখন ওই ফটোশপটা ইনস্টল দেওয়ার আগে কি ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবো আনজিপ করার আগে? হ্যাঁ, ইন্টারনেট অফ করতে হবে। আপনার আচ্ছা আচ্ছা মোবাইল থাকলে মোবাইলে আগে আমাদের সাথে কানেকশন হন, না হলে 5 মিনিটের জন্য আপনি অফ যান, গিয়ে সেট আপটা করেন, করার পরে আসেন, অসুবিধা নাই। না স্যার আমি মোবাইলে কানেকশন থাকতেছি, কিন্তু আমি আর কি জানতে চাইলাম। হ্যাঁ ঠিক আছে, তো মোবাইলে থাকলে তো আর সমস্যা নাই। তো তাইলে আমরা বুঝতে পারছি যে আমাদের কিছু আচ্ছা বিষয় এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে শিখতে হবে। কিছু বিষয় কেউ কাউকে দিতে পারে না, আপনাকেও পরীক্ষা নিরীক্ষা করে এটা সম্বন্ধে একটা ধারণা বিল্ড আপ করতে হবে। কিছু বিষয় আছে হয়তো আমরা আপনাকে দিয়ে দিতে পারবো ধারণা। তো এটা হচ্ছে এরকমই একটা জিনিস যে আপনাকে এটা একটু এক্সপেরিমেন্ট করবেন, করলে আমরা বুঝে ফেলবো। আপাতত আমরা ইঞ্চিতেই থাকছি। এরপরে আমরা আসবো রেজুলেশন। রেজুলেশন শব্দটার মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা বুঝি যে একটা পিকচারে যখন আমরা কাজ করি, পিকচার বলতেই আমরা বুঝি কালার, রঙের বিষয়। আমরা যখন ক্যানভাসে একটা পিকচার ড্রয়িং করি, আমরা তো রং দিয়েই ড্রয়িং করি, ঠিক না? রংটা যদি আমার পাতলা হয়, তাইলে আমি যেখানে ড্রয়িং করব এখানে তো হালকা কালার আসবে। রংটা যদি আমার খুবই ঘন থাকে, তাহলে যেখানে আমি লিখব গাঢ় কালারের রংটা হবে, আউটপুট আসবে। তো এই রেজুলেশন বলতে বোঝায় আমরা যে কালার নিয়ে কাজ করব, কালারটা কতটুকু ঘনত্ব থাকবে ক্যানভাসে, পেজের মধ্যে কতটুকু ঘনত্ব রাখবো আমরা, সেটাই হচ্ছে এখানে আমরা দিয়ে দেব। প্রশ্ন হচ্ছে আমরা আসলে ঠিক কত পিক্সেল এখানে দেব। তো এটা আসলে নির্ভর করে বিভিন্ন কাজের ধরনের উপর। এটা মুখস্থ কিছু না যে একটা শার্ট বানানি আপনাকে শিখালাম, আপনি যদি বলেন শার্ট আমি কোন সাইজের বানাবো, এটা তো নির্ভর করে একজন মানুষের সাইজের উপরে, কার শার্ট আপনি বানাবেন তার উপরে। এটা কি কেউ আগে বলে দিতে পারবে যে আপনি এই সাইজের শার্ট বানাবেন সব সময়? এক্স্যাক্ট রেজুলেশন হচ্ছে এরকম যে একটা পিকচার কত রেজুলেশনের হবে, এটা আসলে ডিপেন্ড করে কে কি চাচ্ছে। এটা কোনো মুখস্থ ফিক্সড কোনো ব্যাপার না। তো যাই হোক, রেজুলেশন নিয়ে আমাদের অনেক কথা হবে। রেজুলেশন আমরা এক ক্লাসেই বুঝে ফেলবো এরকম কিছু না, রেজুলেশন একটু ব্যাপক বিষয়। স্টেপ বাই স্টেপ আমরা দেখব, ধীরে ধীরে একসময় রেজুলেশনের রিয়েলাইজেশন আমাদের আসবে। বোঝা এক জিনিস, আপনি একটা জিনিস শুনলেন আর বুঝে ফেললেন, এটা আসলে হয় না। রিয়েলাইজ হচ্ছে আলাদা বিষয়, নিজের সাথে নিজে একটা বোঝাপড়া করে যখন আপনি একটা বিষয় ক্লিয়ার হবেন, তখনই হলো এটা আপনি রিয়েলাইজ করতে পারলেন। আপনি জাস্ট শুনলেন আর মনে রাখলেন, এটার নাম বোঝা না। ঠিক আছে? আপনারা তো ইয়েস নো লিখছেন না কিছুই। হ্যাঁ,
তো যাই হোক, আমরা রেজুলেশন নিয়ে অনেক কথা হবে আমাদের আস্তে আস্তে। আমরা আসলে ক্লাসগুলো আমরা খুবই স্লোলি করব, যাতে ক্লাসেই আপনি ক্লাসের বিষয়টা বুঝে ফেলেন। নোট নিয়ে পড়ে দেখবেন, পড়ে শিখবেন, এরকম কিছু আসলে প্র্যাকটিক্যাল ক্লাসে হয় না। বিশেষ করে কম্পিউটারে আপনি যখন যা বলা হবে তখনই আপনি সেটা বুঝে ফেলতে হবে। সেটা লিখে নিয়ে আপনি পড়ে বুঝবেন, এরকম হয় না। আর আমাদের ভিডিওটা আছে এই জন্য যে আপনি যখন একটা বিষয় বুঝে ফেলবেন, বোঝার পরেও যদি আপনি ভুলে যান, তখন ভিডিওতে দেখলে আপনার আবার মনে হবে। আর যদি আপনি না বুঝেন, তাহলে ভিডিও দেখার পরে তো আপনি প্রশ্ন করতে পারবেন না কাউকে কিছু, তখন আপনারা এই ভিডিওতে তেমন লাভ হবে না। তো আপনারা ক্লাসে চেষ্টা করবেন বুঝে ফেলার। যখনই আমরা বলবো কিছু, যদি বুঝতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়, সাথে সাথে আপনি প্রশ্ন করে ফেলবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এটাই হচ্ছে আমাদের কম্পিউটারের, বিশেষ করে প্রফেশনাল কোনো জিনিস শিখতে গেলে আপনাকে এই পদ্ধতিতেই আগাতে হবে। স্যার আমাকে সাহায্য করেন স্যার। কি সাহায্য? স্যার আমি পড়ছি স্যার, এখন কি সেটাতে ক্লিক করবো না একটা লাল বাটন আছে সেটা, আর কি সেটা দুইটাই আছে স্যার। বুঝতে পারছি, এই এই হেল্প আপনাকে করা হবে না। এটা আপনি ক্লাসের পরে কেন স্যার? দেখতে, এই জন্য করা হবে না। এখন তো আমাদের রানিং লেসন চলতেছে, এই মুহূর্তে সেটা হবে না। জি স্যার। ক্লাস শেষে এখানে অনেকেই আছে এই বিষয়টা পারে, বুঝতে পারছেন? যেহেতু জি স্যার, অনেকেই আছে এই জি বিষয়টা স্যার। পারে, আপনি হোয়াটসঅ্যাপে কারো হেল্প নেবেন। অনেকে আছে আপনাকে লাইভ হেল্প করতে পারবে। আমরা লাইভ হেল্পের ব্যবস্থা বুঝিয়ে দিব আপনাকে, কিভাবে আপনার কম্পিউটারে আরেকজনে কাজ করতে পারে, এটা বুঝিয়ে দেব। আমরা সাধারণত ধরে নেই এই কোর্সে যারা জয়েন হবে, ফটোশপ সেটআপগুলা ওর ধারণা থাকা উচিত। যদি না থাকে, সেটা পার্সোনালি দেখাতে হবে, ক্লাসে না। কারণ ক্লাসে আমরা ধরে নেই যে আপনার এই যোগ্যতা আছে, এই জন্যই আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন। তো যেহেতু আপনার, আচ্ছা স্যার, ওকে। হ্যাঁ, আমরা দেখাবো আপনাকে, এটা অন্যভাবে দেখাবো। যাই হোক, তো আমরা আসছিলাম রেজুলেশনের মধ্যে। রেজুলেশন বিষয়টা আমরা বলছি যে এটা হচ্ছে ঘনত্ব। তো এখানে কি হয় যে প্রতি ইঞ্চিতে কালারের ঘনত্ব কতটুকু থাকবে, এই জিনিসটাই আমরা এখানে লেখা আছে। যেমন এখানে দেওয়া আছে 300। এই 300 কি পার ইঞ্চিতে 300টা ডট আছে, কিংবা রেজুলেশন 300, মানে ঘনত্বটা 300। জেনারেলি যখন আমরা কোনো পিকচার ক্যামেরা দিয়ে তুলি কিংবা মোবাইল দিয়ে তুলি, যে কোনো মাধ্যম থেকে আমরা পাই, বাই ডিফল্ট একটা পিকচারের রেজুলেশন কত হয়, কেউ কি বলতে পারবেন? স্যার 250 হতে পারে। না, এগুলাতে আসলে হতে পারে কোনো নাই, আপনি এগুলা তো ম্যাথের মতো হয়, আপনার হবে নাইলে হবে না, এরকম মাঝামাঝি কিছু নাই। আর কেউ? না, আমি বলি কি স্যার, আইডি কার্ডের মানে না না, বানানো কিছুতে না, কর্মস্থলের আইডি কার্ডের। বানানো কোনো বিষয় না। যেটা হচ্ছে ন্যাচারালি আমরা যখন ছবি তুলি, আপনি যখন এডিটিং করবেন ইচ্ছা মতো রেজুলেশন দিতে পারেন, এটা আলাদা বিষয়। কিন্তু যখন ন্যাচারালি আমরা একটা পিকচার পাবো, এই পিকচারের একটা ফিক্সড রেজুলেশন আসে, সেটা কত কেউ কি জানেন? স্যার আমার স্ট্যান্ডার্ড 720। জানা নাই স্যার। স্যার 720। হ্যাঁ, 720। 570 720 নরমালটা। আচ্ছা, নুরুদ্দিন উনি বলছেন মেসেজে, ওনারটা ঠিক আছে। সেটা হচ্ছে, আপনারা তো মেসেজ দেখতে পাচ্ছেন না মনে হয়। দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে রেজুলেশন হচ্ছে বাই ডিফল্ট ন্যাচারাল রেজুলেশন হচ্ছে একটা পিকচারের 72, 72। যে কোনো পিকচারের আপনি প্রপার্টিজে ঢুকেন, তোলা পিকচারগুলার দেখবেন আপনি 72 রেজুলেশন। ফটোশপে যদি কাজ করেন এটা নিয়ে, তখন তো রেজুলেশন আপনার ইচ্ছা মতো পরিবর্তন করবেন, সেটা আলাদা বিষয়। কিংবা কেউ বলতে পারে যে আপনার আইডি কার্ডের রেজুলেশন এত হতে হবে, এত না হলে হবে না, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, সেটা আলাদা বিষয়, এটা ন্যাচারাল না। ন্যাচারাল মানে হচ্ছে আপনি মোবাইল দিয়ে ছবি তুললেন, ক্যামেরা দিয়ে ছবি তুললেন, এগুলার হচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার সুমনা বিশ্বাস করতেছেন মনে হয়, স্ক্রিন শেয়ার করবেন না কেউ। আপনার স্ক্রিনে স্টপ প্রেজেন্টিংয়ে ক্লিক করেন, প্রেজেন্ট বন্ধ হয়ে যাবে। না পারলে আমরা আপনাকে সহযোগিতা করি।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের রেজুলেশন সাধারণত যখন আমরা কোনো পিকচার পাই সেটা রেজুলেশন হয় 72। এটা হচ্ছে ন্যাচারাল রেজুলেশন। পরবর্তীতে আমরা চাইলে রেজুলেশন পরিবর্তন করতে পারি, ইচ্ছা মতো যে কোনোটা দিতে পারি, সেটা আলাদা বিষয়। তো আপাতত আমরা রেজুলেশন 100 রাখলাম। এটা কোনো বাধ্যবাধকতা নাই কী রেজুলেশন হবে। এরপরে যেটা হচ্ছে কালার মোড। কালার মোডের মধ্যে 4টা মোড আছে, না 3টা, সরি, হ্যাঁ 1 2 3 4 5, হ্যাঁ 5টা। তো বিটম্যাপ, গ্রেস্কেল, আরজিবি, সিএমওয়াইকে এবং ল্যাব কালার। তো সাধারণত আমরা প্রথম যেটা হচ্ছে বিটম্যাপ, এটা হচ্ছে কালারের একটা মোড। এই মোডের কালারে আগে পিকচারে কাজ করা হইতো অনেক আগে, 10 বছর 20 বছর আগে। বিটম্যাপ পেইন্ট দেখবেন আপনি, পেইন্ট নামে উইন্ডোজের সাথে একটা অ্যাপস থাকে। এই অ্যাপসে আগে কোনো জিনিস কাজ করলে, ড্রয়িং করলে, সেভ করার পরে এটা বিটম্যাপ ইমেজ আকারে সেভ হইতো। আপাতত বিটম্যাপে আমরা কাজ করি না, এটা খুবই লো লেভেলের একটা ফরম্যাট, এখানে ভালো পিকচার কোয়ালিটি হয় না, যে জন্য এটা আসলে এখন এই জাদুঘরে চলে গেছে, প্র্যাকটিক্যালি আমরা করি না, যদিও এখানে দেওয়া আছে। সেকেন্ড যেটা হচ্ছে গ্রেস্কেল। গ্রেস্কেল হচ্ছে ওয়ান কালার মোড। আপনি যদি কোনো ডিজাইন এক কালারে করতে চান তখন আপনাকে গ্রেস্কেল নিতে হবে। গ্রেস্কেল মানে হচ্ছে কালো, একদম কালো না, আপনি কালোকে হালকা লাইট করে ফেলতে পারেন, ধূসর, গ্রে এরকম করতে পারেন। মূলত ভিন্ন কোনো কালার পাবেন না, কালোকে যা করতে চান করতে পারেন। এই হচ্ছে আমাদের গ্রেস্কেল। তারপরে হচ্ছে আরজিবি। আরজিবি হচ্ছে, এটাও একটা ন্যাচারাল কালার। যেভাবে আমরা কোনো ছবি তুললে বাই ডিফল্ট 72 রেজুলেশন পাই, একইভাবে যখন আমরা কোনো ছবি তুলি বাই ডিফল্ট ছবির কালার মোড হয় আরজিবি। প্রত্যেকটা ছবির কালার মোড এই 3 কালার, রেড, গ্রিন, ব্লু। আরজিবিটা হচ্ছে আলোর কালার। আমরা যখন ছবি তুলি আমাদের আলোর প্রয়োজন হয়, আলো ছাড়া কিন্তু আমরা ছবি তুলতে পারি না, অন্ধকারে আমরা কোনো ছবি তুলি না। তো আলোর প্রতিসরণ হয়েই মূলত ক্যামেরাতে আমাদের ছবিটা আসে। তো এই যে আলো, যেটা আলোর মধ্যে মূলত 3টা কালারের উপস্থিতি থাকে, যেটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। তো যে জন্য বলা হয় যে বাই ডিফল্ট প্রত্যেকটা ছবি হচ্ছে আরজিবি কালার মোডের। এটা ন্যাচারাল কালার, আমরা অটোমেটিকলি এটা পাই। ঠিক আছে, আরজিবি মোডেও আমরা একটা পেজে কাজ করতে পারি 3 কালার নিয়ে। ফোর্থ যেটা হচ্ছে সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাকের লাস্ট লেটার হচ্ছে কে, তো এখানে লাস্ট লেটারটাই দিয়ে দিছে। তো এটা হচ্ছে মূলত আমাদের 4 কালারে যখন আমরা কোনো কাজ করব তখন আমরা সিএমওয়াইকে মোডটা সিলেক্ট করি। সাধারণত আমাদের সব কাজই আমরা 4 কালারে করি, অর্থাৎ সিএমওয়াইকেতেই আমরা পার্মানেন্টলি ফটোশপে কাজ করি, অন্য কোনোটাতে না। কোনো কারণে প্রয়োজন হলে আমরা অন্যটাতে যেতে পারি, কিন্তু জেনারেলি আমরা অন্যটাতে যাই না, আমরা সিএমওয়াইকেতেই থাকি। ঠিক আছে, কারো কি বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, আমি ফোর্থ কালার জিনিসটা বুঝতেছি না। 4 কালার, 4টা কালার নিয়ে আমরা কাজ করব একটা পেজের মধ্যে। আরজিবি মানে হচ্ছে 3টা কালার নিয়ে কাজ করব, গ্রেস্কেল মানে হচ্ছে একটা কালার নিয়ে কাজ করব। 4 কালার বলতে 4টা কালার থাকবে আমাদের হাতে। এখন আমরা যাই লিখি না কেন, যাই ড্রয়িং করি না কেন, যাই ডিজাইন করি না কেন, বুঝতে পারছেন? জি জি। এটাই হচ্ছে মানে 4 কালার। এখানে আমাদের আসলে এত জটিল কিছু না। এরপরেও আমরা যেটা করি, বলেন। যে আমরা তো একটা পেজের মধ্যে 10টা 12টা 15টা কালার দেখি। এটা আসলে মেইন কালার না, মেইন কালার হচ্ছে এই, যদি আপনি যান আলো ছবিতে যান তাইলে 3টা কালারই পাবেন। 3টা কালারকে 3 লক্ষ কালারে ভাগ করা যায়।
আর 10টা না, লক্ষ লক্ষ কালারে ভাগ করা যায়। আপনি যদি কখনো পেইন্ট কিনেন, রং কিনেন দোকান থেকে, গেলে দেখবেন ওদের কাছে হাজার হাজার কালার আছে। আপনি বলবেন কোন কালার চান, ওরা ওদের রঙের দোকানে এখন মেশিন পাওয়া যায়, কালার মেকিংয়ের মেশিন। ওইখানে ওরা সফটওয়্যার আছে, বলে দিবে কোন কালার আপনি চাচ্ছেন, কালার কোড আছে ওদের। ওই কোডটা দিলে ওই মেশিন কালারকে ওই মেশিনে দিবে, কিন্তু সে 3টা কালার। আর মেশিনে কী করবে, এই 3 কালারকে কোনোটা 10%, কোনোটা 19%, কোনোটা 12% দিয়ে মিক্স করে নতুন একটা কালার বানিয়ে দেবে আপনাকে। মানে মেইন উৎস হচ্ছে এই কালারগুলা। আর এগুলা থেকে বাদে আমরা বিভিন্ন পরিমাণগত এদিক সেদিক করে নতুন নতুন কালার তৈরি করি। এটা মৌলিক কালার না, বুঝতে পারছেন? হ্যালো, জি থ্যাংক ইউ স্যার। মৌলিক কালার একটা বিষয়, আর এমনি তো আমরা হাজার হাজার কালার দেখি। তো এই কালার মুড নিয়ে আমরা আপনাদের অলরেডি দিয়ে দেব, একটা লিঙ্ক দিয়ে দেব। লিঙ্কে আপনারা দেখবেন যে কালারের কাজ কিভাবে করতে হয়। স্যার মৌলিক কালার তো আমাদের 7টা। কয়টা? 7টার কাভার 7টা, পেনিয়া সহ কলা। এগুলা কম্পিউটারে চলে না, বুঝছেন? এগুলা হচ্ছে বইয়ের মধ্যে 7টা, কম্পিউটারে এগুলা চলে না। কম্পিউটারে মূলত আমরা 3টা না 4টা কালার বলি। কালো যদি আপনি ধরেন, আসলে তো কালো কালার না, যদি আপনি কালো ধরেন তাহলে 4টা, নতুবা 3টাই কালার। আপনি যদি কখনো প্রিন্টার ব্যবহার করেন, কম্পিউটারের প্রিন্টার, তাহলে দেখবেন যে প্রিন্টারে যখন কালি শেষ হয় তখন আমরা বাজার থেকে কালার কিনে নিয়ে আসি। কালার কিনতে গেলে আমাদের কালারের যে কৌটা দিবে, এটা মূলত আমাদের 4টা কৌটা দিবে, একটা কালো দেবে আর 3টা 3 কালার দেবে। এই 4টা নিয়ে এসে আমরা প্রিন্টারের ভিতরে ঢুকাই। ঢুকানোর পরে প্রিন্টার যে কোনো কালার আমাদের দেয়। আমরা হাজার হাজার কালার প্রিন্টারে ঢুকাই না, আমরা ঢুকাই 4টা কালার, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক। সাদা কালার প্রিন্ট যখন দেব ব্ল্যাক ইউজ হবে, কালার যখন দেব ওই 3টা ইউজ হবে। ক্লিয়ার? আপনারা এভাবেও দেখতে পারেন, আমি আপনাদের দেখাই একটু। CMYK এখানে দেখেন আপনি ফটোশপের বিভিন্ন কালার সম্বন্ধে বলে দেওয়া আছে। CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, এভাবে আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন যে এই কালারগুলা কীভাবে মেনটেন করতে হয়, RGB কালার ধারণা কী, RGB কীভাবে আসে, কালার কোড, অনেক বিষয় আপনি জানতে পারবেন। দেন 2টা কালার মিক্স হওয়ার কারণে আরেকটা কালার হয়ে যায়, দেখতে পাচ্ছেন? রেড এবং ব্লু যখন মিক্স হয় তখন এই ম্যাজেন্ডা কালার চলে আসে। গ্রিন এবং ব্লু যখন মিক্স হয় ওইখানে আরেকটা কালার চলে আসে। রেড এবং গ্রিন যখন মিক্স হয় তখন হলুদ কালার চলে আসে। এরকম 2 কালার এক করলে আরেকটা কালার তৈরি হয়। তো এই পেজটা আপনাদের আমি ফটোশপে দিয়ে দিচ্ছি। আমার এখানে তো ফটোশপ নাই, এই যেতে আপনার কি বলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এখনই সেটা দেখে ফেলতে পারেন। এই লিঙ্কগুলো আসলে আমরা যখন যেতে থাকবো তখনই দিতে হয়, নতুবা আমরা পরে ভুলে যাই। যে জন্য আপনাদের একটু লাইনে রেখেই আমি কাজটা সেরে ফেলছি। আচ্ছা, এটা লোড হোক, আমরা দেখি। তাহলে আমাদের কালার মোড নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের হচ্ছে এই হচ্ছে কালার।
ল্যাব কালারটাও সিএমওয়াইকে 4 কালারের মতোই। ল্যাব কালার আসলে স্টুডিওতে ব্যবহার করা হয়, আপনি দেখবেন এগুলো আমরা কম্পিউটারে সাধারণত কম ব্যবহার করি। কম্পিউটারে আমরা মূলত ব্যবহার করি সিএমওয়াইকে। কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা চাই এক কালারের কোনো ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা গ্রে স্কেল ডিজাইন করি। তো এগুলো একটা থেকে আরেকটাতে কনভার্ট হওয়া যায়। আপনি একটা পেজ শুরু করলেন সিএমওয়াইকে দিয়ে, কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয় আরজিবিতে চলে যেতে পারেন, গ্রে স্কেলে চলে যেতে পারেন। একটা থেকে আটটাতে আমরা চেঞ্জ হতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। আরজিবি দিয়ে সই করার মানে এটা না যে আমি পরবর্তীতে সিএমওয়াইকে কিংবা গ্রে স্কেলে যেতে পারবো না। একটা ফাইলকে কনভার্ট করে অন্য কালার মোডে নেওয়া যায়, তবে এখানে কিছু প্রবলেম আছে। আপনি যদি 8GB সিএমওয়াইকে থেকে 8GBতে যান, আপনার কালারের মধ্যে কিছু পার্থক্য তৈরি হবে। আপনি ঠিক যে ধরনের নীল কালার ব্যবহার করছেন আপনার ক্যানভাসে, যখন আপনি গ্রে স্কেল থেকে 8GBতে যাবেন, আপনার কালার মোডে কিছুটা পার্থক্য আসবে। আপনি হয়তো লাইট গ্রিন দিয়েছেন, দেখা যাবে একটু ডিপ গ্রিন হয়ে গেছে, এরকম চেঞ্জ হয়। তো যে জন্য আমরা এভাবে চেঞ্জ না করে আমরা আগে নির্দিষ্ট করতে হবে আমার কাজটা কোন কালারে প্রয়োজন, কাস্টমার কোন কালার চাচ্ছে, কিংবা যে কাজ করবেন কাজটার ডিমান্ড কি, সিএমওয়াইকের ধরনের কাজ নাকি 8GBর কাজ, এই কি আমাদের বিষয়। তো এগুলো আমরা যে লিঙ্কটা আমরা দিচ্ছি ওই লিঙ্কে আপনারা দেখবেন। আপনাদের ব্যাচ হচ্ছে 8 নাকি? একজন বলেন। হ্যাঁ, ইয়েস স্যার। আপনাদের ব্যাচ নম্বরে আমি অভ্যস্ত হতে একটু সময় লাগবে। কি আসলে আমাদের লিঙ্কে তো সমস্যা হয়ে গেছে। একটু বড় লিঙ্ক কেন? হ্যাঁ, এটাই বুঝছি। ঠিক আছে, ফটোশপ কালার ধারণা আপনারা ক্লাস শেষে পড়ে নেবেন। আমরা মোটামুটি কালারের বিষয়টা বুঝছি। এখানে দেখেন বিট, 1 বিট, 8 বিট, 16 বিট এবং 32 বিট। এখানে 4টা বিটের অপশন আছে। বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এ ধরনের কিছু বিষয় আছে কম্পিউটারের পরিমাপের একক। কম্পিউটারে আমরা বিভিন্ন ফাইলের সাইজ, মেমোরিতে যে জায়গা দখল করে সে জায়গার পরিমাপ করতে যে ইউনিট ব্যবহার করি, যে একক আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে এই বিট বাইট। যেটা আমাদের সময় মেনটেন করার, সময় গণনা করার জন্য আমরা মিনিট, সেকেন্ড, ঘন্টা এটা এরভাবে আমরা কাউন্ট করি। কম্পিউটারও সেম, বিট বাইট, কিলোবাইট এগুলো দিয়ে আমরা করা হয়। তো যদি আমাদের একটা পেজ 8 বিট থাকে, এটা হচ্ছে পেজের একটা ধরন। 8 বিট থাকা মানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার লিখতে 8 বিট লাগবে। আপনি যদি এ লিখেন, কম্পিউটারে 8 বিট সমান জায়গা দখল করবে। 8 বিট বলতে আসলে 1 বাইট বোঝায়। 8 বিট মানে হচ্ছে 1 বাইট। 1 বাইট বলতে আমরা কম্পিউটারে বুঝি একটা ক্যারেক্টার। একটা ক্যারেক্টার মানে কি, এ হতে পারে, 1 হতে পারে, বি হতে পারে, যাই লিখেন আপনি, একটা কিতে প্রেস করলেই কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করে 1 বাইট অথবা 8 বিট। তো এভাবে যদি 1024টা অক্ষর আপনি লিখেন, তখন আমরা আর 1024 বাইট না বলে বলবো 1 কিলোবাইট। 1024 কিলোবাইট যখন হয়ে যাবে তখন আমরা বলবো 1 মেগাবাইট। এভাবেই আমাদের কালারের বিষয়টা আসে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ছবির ডিপনেস, গভীরতা বেশি হয়ে যায়। যদি আমরা দেখেন 8 বিটে দেওয়ার পরে আমাদের এখানে ইমেজ সাইজ আসছে 2.40। যদি এটা 16 বিটে দেন আপনি, আসছে 4.81, দ্বিগুণ হয়ে গেছে। তো বিটটা বাড়ানো মানে হচ্ছে ওই অক্ষরটা লিখতে ডাবল জায়গা দখল করবে। বেশি জায়গা দখল করলে কী হবে, ওই অক্ষরের ডেপথ বেশি হবে, ওই অক্ষরটা অস্পষ্ট হতে সময় লাগবে। আপনি জুম ইন আউট করেন, সহজে জিও হবে না, কালার নষ্ট হবে না, সেটাই মানে এটা ঘনত্ব একটু বেশি থাকবে। বুঝতে পারছেন? স্যার এটা একটু আবার বললে ভালো হতো স্যার। কোন জিনিসটা? এই যে বিট যে বলছেন যে একটু ঘনত্ব বাড়বে কমবে, জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয় নাই।
ঠিক আছে, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ইউনিট কম্পিউটার। এটা আসলে আমাদের পিকচারে চলে গেলেই হবে। ইউনিট, মেমোরির ইউনিট লিখতে হবে। খুব ব্যঙ্গে ব্যঙ্গে দিছি, আমরা এই পিকচারটা আপনাদের শেয়ার করে দিচ্ছি। দেখি আর কোথাও আছে কিনা। ঠিক আছে, মোটামুটি আমরা যে পিকচারটা পাইছি এটা আপনাদের দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি দেখবেন যে বিট বাইট এখানে আর একটু ভেঙে ভেঙে দিছে, 1 বিট 4 বিট তারপরে 8 বিট দিছে। 4 বিট হচ্ছে হাফ বিট আর কি, হাফ বাইট। 1 বাইট হচ্ছে 8 বিটে, তাহলে হাফ বাইট হবে 4 বিটে। এটা হচ্ছে ক্ষুদ্রতম বিটটা হচ্ছে ক্ষুদ্রতম একক, মেমোরির ক্ষুদ্রতম একক, সবচেয়ে ছোটো বিট থেকে শুরু। তাহলে আমাদের সেকেন্ড থেকে টাইম শুরু হয়, গ্রাম থেকে আমাদের ওজন মাপা শুরু হয়, 1 গ্রাম 2 গ্রাম থেকে শুরু করে কিলোগ্রাম, এভাবে আমরা যাই না, ট্রন টিকট্রন, এভাবে আগাই সামনের দিকে, এইভাবে একে সেটা আপনারা একটু দেখবেন, দেখলে আশা করা যায় আমাদের সমস্যা হবে না এটা বুঝতে। মেমোরি পরিমাপের একক, আপনি কি কিছু বুঝতে পারছেন? আপনারা মানে যে প্রশ্ন করছিলেন একটু আসেন, কিছু বুঝছেন আগের থেকে একটু ভালো করে? জি স্যার, আগে কিছু পরিষ্কার হয়েছে, সমস্যা নাই, আগেও কিছু হ্যাঁ আস্তে আস্তে বুঝবেন। কিছু বিষয় আছে আসলে আমরা এক চান্সে বুঝবো না, কয়েকটা চান্স লাগবে বুঝতে, আর কিছু বিষয় আছে আমরা এক চান্সেই বুঝবো, সেটা কোনো সমস্যা না। আপনি যদি থাকেন, আজ না বুঝেন কাল বুঝবেন, কাল না বুঝেন এর পরের দিন বুঝবেন, বুঝবেন এক সময় না এক সময়। আপনাকে থাকতে হবে, থ্যাংক ইউ স্যার, থাকতে হবে, চলে গেলে আসি স্যার, আসি। ওকে, স্যার ঠিক আছে। তাইলে আমরা এখন সেকেন্ড যেটা হচ্ছে কালার মুডটা আমরা বুঝে ফেলছি, যে আমরা সাধারণত সিমওয়াইকেতেই কাজ করব, আর বিস্তারিত আপনাদের লিঙ্ক দিছি দেখবেন। ব্রেকগ্রাউন্ড কন্টেন্ট, আমরা যে পেজটা ওপেন করব সেই পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা 3 ধরনের কালার রাখতে পারি। একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নির্দিষ্ট কোনো কালার, সবুজ নীল যে কোনোটা, আর আরেকটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বলতে আসলে আমরা যেটা বুঝি স্বচ্ছ, যার ভিতর ভেদ করে আমাদের দৃষ্টি যাবে, যেমন কাঁচ, পানি, যেটার ভিতর দিয়ে আমরা দেখতে পারি। তো আমরা এরকম কিছু পেজ আমরা ওপেন করতে পারি যেটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, জিরো ব্যাকগ্রাউন্ড বলতেই আমরা ট্রান্সপারেন্ট বুঝি, যে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, এই জন্য এখানে ট্রান্সপারেন্ট। ইন জেনারেল ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ। আমরা পিকচারকে ট্রান্সপারেন্ট যদি করি, পিকচারটাও দেখব, আবার পিকচারের ভিতর দিয়ে নিচে যদি কিছু থাকে সেটাও দেখব, যেভাবে আমরা জল ছাপ দিই অনেকে হালকা করে, ও এগুলোকেই বলা হয় ট্রান্সপারেন্ট। তো আমরা 3টা মোডেই 3টা পেজ ওপেন করলে আমাদের কাছে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। প্রথম পেজটা আমরা হোয়াইট দিয়ে ওপেন করব। অ্যাডভান্সে আমাদের কোনো কাজ নাই, এটা কালার প্রোফাইল, এটা অটোমেটিকলি এখানে দেওয়া থাকে একটা, এটা আসলে কম্পিউটার মনিটরের সাথে অ্যাডজাস্টেবল হয়ে থাকে, এটা আসলে আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। তো আমরা এতটুকু করার পরে
আমরা যদি চাই যে এই পেজটার যে সেটিং এটা আমি সেভ করে রেখে দিব, অন্য সময় একই সেটিং নিয়ে আমি কাজ করব, তখনই প্রশ্ন আসে সেভ প্রিসেট। সেভ প্রিসেট হচ্ছে এটা পরবর্তীতে ব্যবহারের জন্য আমি সেভ করে প্রিসেট লিস্টে রেখে দিব। যদি আমি সেভ এখানে ক্লিক করি, ফাইলের একটা নাম চাইবে যে কোন নাম আমি দেব। ধরেন আপনাদের সিল আন্ডারস্কোর 8 দিয়ে দিলাম, আর সাইজটা আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, সাইজটা আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকবে। এটা সাইজ না লিখলেও কোনো সমস্যা নাই, এখান থেকে আমরা যদি কেটে দিই এটা কোনো প্রবলেম নাই। তো যখনই আমরা সেভ করব তখন দেখব সরাসরি এখানে চলে আসছে। 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি কোনো পেজ নিতে হলে আপনার এখানে ক্লিক করলেই চলবে, নিজে লিখে দিতে হবে না। এটাই হচ্ছে আমাদের প্রিসেট। যদি আপনি ফটোশপ আনইনস্টল করে ফেলেন, পরে আবার যদি ইনস্টল করেন, তবে এটা কি থাকবে নাকি থাকবে না? কেউ মাইকে এসে বলেন তো। থাকবে না। আর কেউ? আর কেউ বলেন থাকবে নাকি থাকবে না? না দেখার কথা, থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এটা আসলে এটাও ডিপেন্ড করে, থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আপনার নিজের উপরে নির্ভর করে। কিভাবে? ফটোশপে আমরা অনেক কাস্টমাইজ করব, অনেক বিষয় আছে এভাবে আমরা নিজে তৈরি করব। তো এখন যদি ফটোশপ কোনো কারণে আমরা আনইনস্টল করতে হয় আর সব সেটিং চলে যায়, তো এটা বিরক্তিকর বিষয়, আবার সব কাজ করতে হচ্ছে। তো সেটা যদি আপনি চান রাখতে, যখন ফটোশপ আনইনস্টল করবেন তখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, এক জায়গায় লেখা থাকে যে এটার যে কাস্টমাইজ করছেন আপনি যে বিষয়গুলো, এগুলো আপনি কি রাখতে চান মেমোরির মধ্যে সেভ করে নাকি রাখতে চান না। অনেকটা হোয়াটসঅ্যাপ যখন আপনি সেট আপ দিবেন তখন কিন্তু বলে যে আপনার পুরনো ডাটা রিস্টোর করবেন নাকি করবেন না। যদি ন বলেন তাহলে হোয়াটসঅ্যাপের আর কিছুই পাবেন না, আর যদি ইয়েস বলেন তাহলে একটু আগে যে মেসেজ দিয়েছেন সেটাও আপনি হোয়াটসঅ্যাপে আবার পাবেন নতুন সেট আপ করলে, ঠিক না? হোয়াটসঅ্যাপ সম্বন্ধে তো আপনাদের ধারণা আছে। একজন মাইকে এসে বলেন আমার আসলে মেসেজ আমি এখন দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ারে সবসময় মেসেজ দেখা যায় না। জি স্যার, বুঝতে পারছি। যে জন্য আপনাদের আনইনস্টল করার সময় বিষয়টা খেয়াল রাখতে হবে। এরকম একটা মেসেজ আছে এক জায়গায় লেখা, ওইখানে যদি আপনি রাইট চিহ্ন দেন তাহলে আপনার তথ্যগুলো থেকে যাবে, আর যদি রাইট চিহ্ন না দিয়ে না পড়ে মুখস্থ আনইনস্টল করে দেন তাহলে পরবর্তীতে আপনার এই সেটআপগুলো আর পাবেন না। কম্পিউটারে আপনি শুরুতে স্লোলি কাজ করতে হবে, ফাস্ট না। ফাস্ট করবেন কখন? যখন সব বিষয়ই আপনার ধারণা হয়ে গেছে, তখন একটা মেসেজ আসলে আপনি না পড়েই ইয়েস কিংবা নো দিয়ে দিতে পারেন, কারণ আপনি জানেন এটাতে কী লেখা। কিন্তু শুরুতে আপনি যেহেতু সব মেসেজ সম্বন্ধে আপনার ক্লিয়ার ধারণা নাই, আপনাকে স্লোলি পড়তে হবে, কারণ আপনি এখন শিখছেন। শেখার প্রক্রিয়াতে আপনাকে কোনো কিছুই আপনি ওভারটেক করে যেতে পারবেন না। আপনাকে না দেখে আগালে আপনার সমস্যা হয়ে যাবে। আপনাকে দেখে দেখে ধীরে ধীরে আগাতে হবে। যারা স্লোলি আগায় তারা অনেক দূর যেতে পারে, আর যারা তাড়াহুড়া করে আগাতে চায় তারা বেশি দূর যায় না, একটু পরে আর খুঁজে পাওয়া যায় না। এটা বৃষ্টির মতো, বুঝছেন? স্লো বৃষ্টি যখন আসে আমরা জানি যে এটা অনেকক্ষণ থাকবে, আর যখন খুব ঝড় আসে 10 মিনিট আধা ঘন্টা পরে সব ক্লিয়ার হয়ে যায়। তো আমরা ঝড়ের মতো শিখলে হবে না, আমাদের মুষলধারে বৃষ্টির মতো ধীরে ধীরে শিখতে হবে, তখন আমরা অনেকক্ষণ লাস্টিং করব, টিকতে পারবো। যাই হোক, আমরা এই সেভের ব্যাপারটা বলছি যে আমাদের পূর্বেই আমরা সেভ করে রেখে দিতে পারি।
কালার মোড হোয়াইট থাক, আমরা ওকে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা পেজের আপনি উপরে দেখেন টাইটেলে প্রথমে হচ্ছে পেজের নাম, ডকুমেন্টটা হচ্ছে আমাদের সিলেট জিডিএতে তো 66.7 হচ্ছে জুম। আমি যদি জুম একটু বড় করি তখন এটা চেঞ্জ হবে, 100% হয়ে গেছে, কিংবা এই দেখেন 50% হয়ে গেছে। এটা হচ্ছে জুম। তারপরে হচ্ছে কালার মোড, তারপরে হচ্ছে বিট। সিএমওয়াইকে কালার মোডে আমাদের পেজটা আছে এবং এটা হচ্ছে 8 বিটের একটা পেজ। এতটুকু তথ্য আমরা উপরে পাচ্ছি। এখন আমরা আবার যাব এখানে নিউতে গিয়ে আমাদের কাস্টম পেজটা নিয়ে আসব। এসে আমরা আনটাইটেলি থাক, সমস্যা নাই, আমরা একটা পেজ ওপেন করব, সেটাতে আমরা দেব RGB কালার মোডের। এখানে দেব আমরা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে বাম পাশের কর্নারে আমরা যে কালার দেখতে পাচ্ছি এই কালারটাই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে আসবে। এই জিনিসটা আমার একটু গেলে ভালো হবে। হ্যাঁ, আমরা দেখতেছি এই জায়গার মধ্যে আমরা যখন কালার মোড চয়েস করি যে কোনো একটা দিলাম আমরা, আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে হোয়াইট রাখি তাহলে তো পিছনে আমরা সাদা কালার পাবো। আর যদি কালার দিয়ে দেই, যদি আপনি 19-এ থাকেন কিংবা 17-এ থাকেন, ওইখানেই কালারের একটা অপশন পাবেন, কোন কালার নিতে চান কালার চয়েস করে দিবেন, ওই কালারটাই আপনার পেজের ব্যাকগ্রাউন্ডে আসবে। আর আপনারা যদি 14-এ থাকেন তাহলে কালারটা আপনাকে আগে ঠিক করতে হবে, এখান থেকে কালার ঠিক করতে হবে কি কালার আপনি ব্যাকগ্রাউন্ডে চাচ্ছেন। ঠিক করে এরপরে যখন আপনি যাবেন এখানে গিয়ে বলবেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনার ওই কালারটাই চলে আসবে। বুঝতে পারছেন? তারপরে যেটা হচ্ছে আমরা যাব এখন গ্রেস্কেলে। গ্রেস্কেল যদি আমরা দেই তাহলে আমাদের পেজটা হবে সাদা কালো, কোনো এখানে যাই কালার থাকুক কোনো কালার আমরা পাবো না। এটা আসছে এই জন্য যে আমরা এখানে একটা কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার আমরা লিখছিলাম, যদি আমরা এভাবে দিতাম হোয়াইট তাহলে আমরা হোয়াইটই পাইতাম। এই হচ্ছে একটা পেজ যেটা সিএমওয়াইকে মোডে আছে, এটা হচ্ছে RGB মোডে আছে, এটা হচ্ছে গ্রেস্কেল মোডে আছে। তিনটা কালার মোড আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রেস্কেলে যখন আমরা আসব এখানে কোনো কালার থাকবে না। দেখেন আপনি যে কালারই ক্লিক করেন না কেন শুধু গ্রেস্কেলটা লাইট কিংবা ডিপ হচ্ছে, এখানে লাইট কিংবা ডিপ হচ্ছে। আপনি লিখে দেখাই আপনাদের, এই যে আমি লিখছি, যদি আমি এখন নীল কালার দেই তাহলেও এটা এরকমই থাকবে। আমি যদি হলুদে দেই একটু লাইট হবে, এই যে একটু লাইট হয়ে গেছে। মানে কালোর মধ্যেই আপনি বিভিন্ন ভ্যারাইটি পাবেন, কালোর বাইরে আপনাকে যেতে পারবেন না। এটাই হচ্ছে গ্রেস্কেল। আর RGB তো আমরা বুঝি, RGB হচ্ছে তিনটা কালার। এখানে দেখেন আপনারা যখনই RGB পেজে আসছেন এই তিনটা কালারই আপনাদের দেখাচ্ছে। আবার যখন আপনি সিএমওয়াইকে মোডে যাবেন এটা এখান থেকেও চেঞ্জ করা যায় সিএমওয়াইকে মোডটা। এই হচ্ছে সিএমওয়াইকে মোড, দেখেন এখানে 4টা কালার দেখা যাচ্ছে সিএমওয়াইকে। আপনাদের কি এই জিনিসটা ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কোনাকুনি হয় না কেন? এই হচ্ছে আমাদের কালার মোডের পার্থক্য। আমরা যখনই যেটাতে যাব ওই কালারটাই আমাদের এখানে আসবে। যদি আমরা করি চয়েস করি ওই কালার মোড, আপনারা দেখেন লাইভ চেঞ্জ হচ্ছে। তবে একটা বিষয় আছে, যদি আপনি এখানে যে কালার চয়েস করেন এটা থেকে যায়, আমরা RGBতে আসছি তো এখানে কিন্তু সিএমওয়াইকেই আছে, তখন আপনাকে এটা চেঞ্জ করে RGBতে যেতে হবে।
কালার মোড নিয়ে যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব আমাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। এটা নিয়ে আমাদের এই মুহূর্তেই দুশ্চিন্তা করার কিছু নাই। তো যাই হোক, এখন আমরা দেখব সেভ করার বিষয়গুলো। যে ট্রান্সপারেন্ট পেজ কি আমরা দেখছি, আমাদের আরেকটা পেজ ওপেন করতে হবে। ট্রান্সপারেন্ট, এটাকে আমরা কালারই রাখি। ট্রান্সপারেন্টে যদি আমরা দিই ব্যাকগ্রাউন্ড, তাহলে এরকম আসবে। এটা হচ্ছে জিরো ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমরা জিরো ব্যাকগ্রাউন্ডে অনেক সময় কাজ করি। আমরা যদি মনে করি যে আমার কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, তখন আমরা জিরো ব্যাকগ্রাউন্ডে দেখতে পারি এই যে এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধুই এই অক্ষরটা। প্রত্যেক পেজে আমাদের কিছু লেখা উচিত। ঠিক আছে। তো আমরা এখন দেখব সেভ করার কিছু ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, আমরা কিভাবে সেভ করব। ফাইলে যাওয়ার পরে আমাদের আছে এখানে সেভ, সেভ এজ, সেভ ফর ওয়েব, এই তিনটাই আমরা দেখব। জেনারেল সেভ হচ্ছে যদি আপনার ফাইলে কোনো নাম দেওয়া থাকে তাহলে তো নামটা আপনি পাবেন, আর যদি নাম দেওয়া নাও থাকে, জেনারেল সেভ হচ্ছে এই, আপনি যখন সেভে ক্লিক করবেন এটা আপনার সামনে আসবে। তো আপনি প্রথমে লোকেশন ঠিক করবেন, কোথায় সেভ করবেন। আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ধরেন এখানে আপনি লিখলেন সিলেট জিডি ব্যাচ নম্বর 8 আন্ডারস্কোর ক্লাস 2 লিখে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে আপনার ফাইলটা সেভ করবেন। আমরা সেকেন্ডটাতে যাই, আমরা সেভ এজ, আবার সেভে দিলাম। এখানে দেখেন আমরা যখন একটা ফাইল সেভ করব, সেভ এজ টাইপটা নিয়ে আমাদের একটু দেখতে হবে। এখানে বেশ কিছু জিনিস আছে, অনেক লম্বা একটা লিস্ট। এগুলো হচ্ছে ফাইল টাইপ। ফাইল টাইপ কি, ফাইল টাইপ দিয়ে আমরা আসলে কি করি, এগুলো দেখার জন্য আমাদের একটু নেটে যেতে হবে। ওইখানে মূলত ফাইল টাইপটা আছে। ফাইল ফরম্যাট, বিএমপি, জিআইএফ, ইপিএস, সব ফরম্যাট নিয়ে মোটামুটি ভিডিওটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে। এখানে একটা ভিডিও সম্ভবত আছে, আপনারা এটা দেখে নেবেন। এখানেও এটা অবশ্য এটা কালার নিয়ে কথা আছে। এখানে কালারের বিষয়টা আপনাদের আসলে মনে রাখতে হবে, কালারটা আসলে কি। কালারটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালার জ্ঞান আপনার যত থাকবে, এই যে লেখা আছে, যিনি যত বেশি জানেন কালার সম্পর্কে, যিনি যত বেশি অভিজ্ঞ তিনি তত বড় ডিজাইনার। মানে কালারের উপরে যত আপনার দক্ষতা থাকবে ততই আপনি বড় ডিজাইনার হবেন। এই লেখাটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা পড়েন। পেজের লিঙ্কটা আসছে না কেন? ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। তাতে আসলে এখন আসছে। হ্যাঁ, একজন চারুকলার স্টুডেন্ট লিখছে কালার নিয়ে, যারা আর্টের উপরে লেখাপড়া করে, কালার নিয়ে লেখাপড়া করে, তাদের একটা তথ্য। আপনাদেরকে প্রচুর পড়তে হবে। এই লিঙ্কগুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনারা মিনিমাম 2 বার করে এই লিঙ্কগুলো পড়বেন। পড়লে আপনাদের কিছু বেসিক নলেজ হবে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা ফাইল ফরম্যাট নিয়ে, আমরা সব ফরম্যাট নিয়ে কথা বলতে পারবো না। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, টাইমের বিষয় আছে, প্রয়োজনের বিষয় আছে। সব কিছু যে আমাদের প্রয়োজন হয় এরকম না, রেয়ার আছে, অনেকগুলো খুব কম প্রয়োজন হয়। তো
আমরা প্রথম যেটা দেখি পিএইচডি ফরম্যাট হচ্ছে ফটোশপ ড্রয়িং। এটা জেনারেল ফরম্যাট, যেটাতে আমরা আবার কাজ করতে পারি ঢুকে। ফটোশপের নিজস্ব ফাইল ফরম্যাট। এই ফরম্যাটের কোনো ফাইল সেভ করলে আপনার কম্পিউটারে যদি ফটোশপ না থাকে ফাইলটা ওপেন হবে না। এরপরে আমরা যাই এই লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসবি। এটাও ফটোশপের একটা ফরম্যাট। অনেক বড় বড় ফাইল সেভ করার ক্ষেত্রে আমরা ফটোশপে যখন কাজ করি এরকম হয় যে একটা পিকচারের সাইজ 300 MB 600 MB এরকম হয়ে যায়। তো এক্ষেত্রে অনেক সময় আছে আমরা লার্জ ডকুমেন্ট ফরম্যাট দিয়ে সেভ করি। এরপর হচ্ছে বিএমপি। বিএমপিটা আসলে আমরা এখন আর ব্যবহার করি না, যেটা আমরা বলছিলাম, এটা পুরনো একটা ফরম্যাট। এরপরে হচ্ছে জিআইএফ। জিআইএফ হচ্ছে অ্যানিমেশন ফাইলের একটা ফরম্যাট। আমরা ফটোশপে সীমিত আকারে কিছু অ্যানিমেশনের কাজ করতে পারি। তো এই অ্যানিমেশন ফাইলগুলো আপনাকে অবশ্যই জিআইএফে সেভ করতে হবে, নতুবা আপনি অ্যানিমেশন পাবেন না। এক্সাম্পল যদি আপনি দেখেন জিআইএফ ফাইল আসলে কীরকম হয়। এটাই আমরা দেখি। জেনারেলি এখানে মুভ হবে না, যখন আপনি ওপেন করবেন তারপর হইল এই যেটা কাজ হচ্ছে, মুভিং হচ্ছে, এটাকে আপনি ডাউনলোড করেন, সমস্যা নাই। আমরা বাইরেই সেভ করি এটা। কোথায় সেভ করলাম আমরা? ডেস্কটপেই তো সেভ করলাম। হ্যাঁ, 9 মধ্যে সেভ হয়েছে। এই যে পেজটা আছে। এ ধরনের কার্টুন তৈরি করার জন্য আলাদা ছোটো ছোটো অ্যাপস আছে। আপনারা চাইলে ফটো ইয়েতে দেখে, টিউটোরিয়ালে দেখে, ইউটিউব থেকে আপনারা শিখে ফেলতে পারেন। এটা খুব কঠিন কিছু না, ছোটোখাটো বিষয় আছে। এগুলা আমরা অভিজ্ঞতা থাকলে ভালো হয়। অনেক সময় আপনি একজনকে ঈদ মুবারক দেওয়ার জন্য এটা কার্টুন দিয়ে দিতে পারেন, কিংবা এভাবে অনেক ছোটো ছোটো কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে জিআইএফ ফাইলের বৈশিষ্ট্য। এরকম মুভিংটা থেকে যায়। তো জিআইএফ ফাইল আপনি ফটোশপ দিয়ে যদি এরকম কোনো মুভিংয়ের কাজ করেন কিংবা অন্য কোনো অ্যাপস থেকে, তাহলে আপনাকে যেটা করতে হবে তখন জিআইএফ ফরম্যাট দিতে হবে, এই ফরম্যাটটা। এরপরে যেটা হচ্ছে ইপিএস ফরম্যাট। ইপিএসটা সাধারণত আসলে প্রেসের জন্য আমরা ব্যবহার করি। যখন আমরা প্রেসে কোনো কাজ পাঠাই, প্রেসের মেশিন মূলত ইপিএস ফরম্যাটটাই সাপোর্ট করে আউটপুট দেওয়ার জন্য। এছাড়া এখানে আমাদের আর তেমন জনপ্রিয় দিয়ে নাই, এগুলো আমরা দেখবো না এখন। জেপিজি 3টা আছে, এগুলো হচ্ছে পুরনো। আমরা আসলে এই জেপিজিটা ব্যবহার করি, এটা জেপিজি, জেপিইজি, জেপিই, এই 3টা আমরা ব্যবহার করি। এই ফরম্যাটে আমরা একটা ফাইল সেভ করলাম। তারপরে যেটা হচ্ছে অন্য ফাইলে যাই আমাদের, এখানে জেপিইজির পরে আছে পিএনজি। পিএনজি হচ্ছে এরকম একটা ফাইল, যেখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড 0 রাখেন, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি কোনো ফাইল আপনি তৈরি করেন, করার পরে যদি আপনি জেপিজিতে সেভ করেন, তাহলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার চলে আসবে, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে।
ব্যাকগ্রাউন্ড জিরো থাকবে না। জিআইএফ কিংবা পিএনজিতে যদি আপনি একটা ফাইল সেভ করেন পিএনজি ফরম্যাটে, তাহলে এই ফাইলটার ব্যাকগ্রাউন্ড জিরোই থাকবে যদি জিরো ব্যাকগ্রাউন্ড ফাইলে আপনি একটা কাজ করেন, ব্যাকগ্রাউন্ডটা অ্যালাউ করবে না। এ হচ্ছে পিএনজির বৈশিষ্ট্য। পিএনজি আমাদের অনেক প্রয়োজন হয়, এটা এসেনশিয়াল একটা ফরম্যাট, আমাদের অনেক ফাইলে আমরা পিএনজিতে সেভ করি। এই যে পিএনজিতে আমি ফাইলটা সেভ করলাম, এক্সাম্পল সেভ করার পরে এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড কোনো কারণে উঠিয়ে দিই, ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমি উঠিয়ে দিলাম, ডিলিট, এটা আমি পিএনজিতে সেভ করছি, ঠিক আছে? কোথায় সেভ করছি? লাস্টে আমরা পিএনজিটা লিখে দেবো, বুঝতে সহজ হবে। পিএনজি হ্যাঁ, বেশ এইটাই আছে, বেশ 8, এটা আমাদের পিএনজি। দেখেন আপনি এটা যদি ওপেন করেন, এখানে আপনাকে স্যার ফুল স্ক্রিন আসতেছে না। স্যার আপনার প্রেজেন্টিংটা আসতেছে না। হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে প্রেজেন্টিং অফ হয়ে যায়, আমি দেখতেছি। এখন আসছে? জি স্যার এখন আসছে। হ্যাঁ, এই যে পেজটা আসছে, যদিও আমরা সাদা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে পিএনজি ফাইল, তো আসলে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখার সুবিধার জন্য সাদা হয়েছে। এটা আপনি কোথাও ইউজ করলে দেখবেন যে এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না। আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি, ফাইলটা যদি আমরা কেটে দিই, এটা তো আমরা পিএনজি ফাইল, আমরা এটাকে কেটে দিলাম, সেভ আমরা হয়ে গেছে একবার। কোথায় সেভ এটা? হ্যাঁ, এটা তো আমরা একবার সেভ করছি, দরকার নাই আমার। এখন যদি ফাইলটা আমরা ওপেন করি, দেখবো যে এটা ওইভাবেই আছে, ওইভাবেই আছে। কিন্তু আপনি যদি এই ফাইলটা, যেমন এটাতে ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আপনি যদি জেপিজি দিয়ে সেভ করেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি দেখবেন এটাতে ব্যাকগ্রাউন্ড আছে। সেভ করে ফেলছি, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই, আনটাইটেল 2 কাটলাম। আমরা ফাইলটা ওপেন করি, জেপিজি এটা লিখছিলাম আমরা। দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল না। কেন ব্যাকগ্রাউন্ড আসছে? জেপিজিতে সেভ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার এটাতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলে, কিন্তু যদি আপনি পিএনজিতে সেভ করেন, কম্পিউটার এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে না। এই হচ্ছে আমাদের জেপিজি এবং পিএনজির পার্থক্য। এরকম প্রয়োজন হয় আমাদের, তখন আমরা কি করি, এটাকে যেমন অন্য জায়গায় নিয়ে গেলাম, আমরা ধরেন নিয়ে এখানে আমি রেখে দিলাম, শুধু এই লেখাটাই আসছে, কোনো সাদা আসে নাই। কিন্তু যদি আমি ব্যাকগ্রাউন্ড আলাইটা এটাকে নেই, এরকম যাবে না, পুরোটা নিতে গেলে আমাকে এখানে তুলতে হবে, এবং যখন আমি নেব এটা সাদা সহ যাবে, এই যে সাদা সহ আসছে, ঠিক না? এই হচ্ছে আমাদের জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য। আশা করা যায় আপনাদের কোনো সমস্যা নেই বুঝতে। আমরা আরও কিছু ফাইল ফরম্যাট শেষ করে দেই, দেখে এরপরে যেটা হচ্ছে পিডিএফ কোথায়? এখানে এই হচ্ছে পিডিএফটা আমাদের মোটামুটি কমন ফাইল ফরম্যাট। আমরা কোনো বই কিংবা লেখাকে যখন সেভ করি, ইলাস্ট্রেটরে লিখি, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও যদি আমরা 13 কিংবা 16 ব্যবহার করি, যে কোনো ফাইলকে আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারি। কেউ কি কখনো পিডিএফ ফরম্যাটে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করছেন? মাইকে এসে বলেন কারো। হ্যাঁ, তো এভাবে আমরা ফটোশপ থেকেও পিডিএফ ফাইল
সেভ করতে পারি। এটার যেটা বৈশিষ্ট্য হলো কিছু রেজুলেশন নষ্ট হয় কম। পিডিএফ ফাইলে জুম ইন আউট করলে রেজুলেশন ওইভাবে নষ্ট হয় না। আর যদি টেক্সট ফাইল থাকে তাহলে তো আর কখনোই নষ্ট হবে না। তো যাই হোক, এটা হচ্ছে পিডিএফ। তারপরে আমরা লাস্ট যেটা টিআইএফএফ, এই ফাইল ফরম্যাটটাও অনেক ক্লায়েন্ট চায়। এটাও একটা বিগ ফাইল ফরম্যাট। টিআইএফ ফাইলগুলো সাধারণত 100-200 MB সাইজের ফাইলগুলো আমরা টিআইএফ ফরম্যাটে সেভ করি। এটারও কালার কোয়ালিটি একটু ভালো হয় যদি টিআইএফ ফরম্যাটে সেভ করা হয়। ছোটোখাটো ফাইলগুলো আমরা এগুলোতে সেভ করি না। তো মোটামুটি আমরা ওভারঅল একটা ধারণা নিয়েছি ফাইল ফরম্যাটের। বিস্তারিত আপনারা পড়বেন কেন, কোন কী জন্য পিএনজি ব্যবহার করা হয়, পিএনজির অ্যাব্রিভিয়েশনটা কী, পিএনজি কে তৈরি করছে, এরকম অনেক কাহিনী আছে। এগুলো একটু পড়লেন কী জন্য, আপনার একটা বিষয়ের মধ্যে যদি ডিটেলস ধারণা থাকে সেটা প্রয়োগ করার সময় আপনি বুঝতে পারবেন। নাইলে তো জিজ্ঞেস করবেন একজনকে পিএনজি দেবো না জেপিজি, কেন জেপিজি দেবেন সেটা আপনি বুঝবেন না, অর্ডার শুধু পালন করবেন। তো আপনাকে বুঝে কাজ করা উচিত। এই জন্য আমরা এই ফরম্যাটগুলো সম্বন্ধে একটু স্টাডি করতে হবে। গুগলে একটু সার্চ দিলেই এগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে। একবার পড়লেই যে আপনি বুঝে ফেলবেন এরকম কিছু না, কিন্তু একবার যদি পড়া শুরু করেন এক সময় আপনি বুঝবেন। এতটুকু হচ্ছে আমাদের সেভের বিষয়। আমরা মোটামুটি ধরে নিচ্ছি আপনাদের সেভ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আরেকটা সেভে যাব, আমাদের লাস্ট টপিকস আজকের ক্লাসের। আমাদের ক্লাস এখন পর্যন্ত হয়েছে 1 ঘন্টা 11 মিনিট 12 মিনিট। আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? তো যাই হোক, আমরা কি স্যার দেখা যাচ্ছে? সেভ ফর ওয়েব, এই সেভের ধরনটা আমরা একটু দেখব। এটা হয় কি যে আমরা যখন ইন্টারনেটে পাঠানোর জন্য, ধরেন আপনি ফেসবুকের একটা ব্যানার তৈরি করবেন, প্রোফাইলে আপনি কিছু দিবেন, টাইম লাইনে কিছু দেবেন, কিংবা আপনার হোয়াটসঅ্যাপে, কিংবা আপনার ইমেইলের কোথাও, কিংবা ইউটিউবের উপরে আপনি কোনো পিকচার ইউজ করবেন। এগুলো নির্দিষ্ট সাইজ আছে যে কতটুকু বাই কতটুকু হতে হবে, ওদের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আমরা একটা ফাইল তৈরি করতে যাই, সাধারণত হয় কি আমাদের মূল পিকচারটা, ধরেন আমার এই পিকচারটার সাইজ একটা আছে, তো আমি তো শুধুমাত্র ফেসবুকের জন্য এই পিকচারটা বানাই নাই, অন্য কাজে আমার ব্যবহার হবে। শুধু ফেসবুকের জন্য আমি কি করতে পারি, সেভ ফর ওয়েবে যাওয়ার পরে, এখানে আসার পরে এটা দেখেন, এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এই যে বললাম পিক্সেল, কালারের ঘনত্ব। এভাবে গড় থাকে, প্রত্যেক গড়কেই আমরা একটা পিক্সেল বলা যায়। তো এই গড়গুলার কালারের ঘনত্ব একটা থেকে আরেকটার পার্থক্য হয়। এখানে কিন্তু 2 কালার ব্যবহার হয়েছে, হলুদ এবং নীল। এই পেজটাতে 2 কালার, এই 2 কালারের কম্বিনেশনটা আমাদের দেখাচ্ছে। তো আমরা উপরের দিকে যাই। ওয়েবের জন্য সেভ করতে হলে আপনার ফাইলের সাইজ কি এখান থেকে আপনি বলে দিতে পারেন। ধরেন আমি বললাম যে 1200, এখানে দেখেন অটোমেটিকলি নিচেও লেখা চলে আসে। তো যদি দুইটার কম্বাইন্ড আপনি রাখতে না চান, আলাদা করতে চান, তাহলে এখানে আপনি ক্লিক করবেন, করলে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আপনি এখানে যাই লিখেন না কেন নিচে আসবে না। নিচে হয়তো আমি দিলাম 400। এই দেখেন আমাদের পেজটার সাইজ আরেক রকম হয়ে গেছে। এটা যদি আমি এখন সেভ করি তাহলে মূল ফাইলে আমাদের কোনো এফেক্ট পড়বে না, এটা আলাদা একটা ফাইল হবে যেটা ফেসবুকের জন্য আমরা বানাইছি, ধরেন এফবি। এটাও আমরা ফাইল ফরম্যাটটা আসলে আমরা আগে ঠিক করি এখান থেকে। এই ফাইলটা কি ফরম্যাটে হবে, জেপিজি এবং পিএনজি, 3টা ফরম্যাট এখানে আছে, জিআইএফ, জেপিজি এবং পিএনজি। সাধারণত আমরা জেপিজি ফরম্যাটেই এটা রাখি, যদি জিরো ব্যাকগ্রাউন্ডে আমাদের না করতে হয়। রেখে আমরা সেভে ক্লিক করলাম, নাম আমরা দেব একটা, দিলাম ফেসবুকের জন্য বানাচ্ছি এটা আমরা। লোকেশন আমাদের ঠিক আছে, আমাদের এইটা না, আমাদের ফাইলটা হচ্ছে 8। এখন দেখেন আমরা এই ফাইলটা কি হয়েছে, আলাদা একটা সাইজ হয়ে গেছে। এটা মূল ফাইলটা ছিল এটা,
মূল ফাইল জায়গায় থেকেই আমরা আলাদা একটা ফাইল নিয়ে আসছি ফর ওয়েব সাইজ দিয়ে। এটা হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবের জন্য আমরা 3টা ফরম্যাট নিতে পারি, পিএনজি, জিআইএফ কিংবা জেপিজি। ঠিক আছে, এতটুকু আমাদের আজকের ক্লাসের টপিকস। আপনাদের যেটা করতে হবে, এই বিষয়গুলা বাসায় প্র্যাকটিস করবেন যে ফাইলে, এই ফাইলগুলো প্রত্যেকটা আপনি সেভ করতে হবে। এই ফাইলগুলো আপনার ক্লাস 2 নামে একটা ফোল্ডারে সেভ করবেন। আগামী ক্লাসের শুরুতে আমরা 1 ঘন্টা আপনাদের এই ফাইলগুলো চেক করব, দেখব কে কী করছেন, স্ক্রিন শেয়ার করবেন, এগুলো আমরা দেখব কার কী সমস্যা আমরা সলভ করব। করার পরে আমাদের নতুন টপিকস হবে। আগামী ক্লাসে আমরা দেখব লেয়ার নিয়ে, লেয়ার, এটার উপরে আমাদের আগামী ক্লাস হবে। আপনারা চাইলে লেয়ার কি, লেয়ারের বৈশিষ্ট্য, লেয়ারের প্রকারভেদ, লেয়ারের ভিতরে যে টুলসগুলো আছে এগুলার কাজ কি, এসব নিয়ে ইন্টারনেটে আপনারা একটু ঘেঁটে দেখতে পারেন। সুবিধা যেটা হয় ক্লাসে, তখন আপনার বিষয়গুলো মনে থাকবে। আগে থেকেই যদি আপনার একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে আসেন, তাহলে একটা ক্লাস আপনার মাথায় থাকবে অনেক কিছু। আর একেবারেই ব্ল্যাঙ্ক চলে আসেন যদি আপনি কিছুই না জেনে আজ কি হবে, তাহলে আমি যাই বলবো আপনি 50%-এর বেশি মাথায় রাখতে পারবেন না। মাথায় রাখাটাই হচ্ছে শিখা। ভিডিওতে রাখা, লিখে রাখা, এগুলো শিখা না। এগুলো হাজার হাজার টিউটোরিয়াল ইউটিউবে আছে। আপনি আমার ক্লাসটাই যে রেকর্ড করে শুধু দেখবেন এরকম কিছু না। এটা কোনো গোপনীয় বিষয় না। ফটোশপের এই টুলসগুলা, এই কথাবার্তাগুলা অসংখ্য জায়গায় আছে। আপনি পারেন কি না এটা হচ্ছে বিষয়। আপনি লাইব্রেরির মালিক হতে পারেন, কটা বই আপনি বুঝেন এটা হচ্ছে বিষয়। মালিক হয়ে তো লাইব্রেরির লাভ নেই। আপনার কাছে প্রচুর টিউটোরিয়াল রেকর্ড থাকতেই পারে, এটা কোনো বিষয় না। কতটুকু আপনার মাথায় আছে এটা হচ্ছে বিষয়। তো মাথায় রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। বিভিন্ন টুলসকে এক্সপেরিমেন্ট করে, নিজে দেখে যে এটা এইভাবে সেভ করলে কি হয়, এইভাবে সেভ করলে কি না হয়, এগুলো আপনি এক্সপেরিমেন্ট করতে হবে। তখনই আপনার মাথায় থাকবে, 5 বছর পরেও আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, তাইলে আমাদের ক্লাস আপাতত রেকর্ড শেষ।